আমাদের আজকের গল্পটি সব ধরনের শ্রোতাদের জন্য নয়। তাছাড়া গল্পে এমন কিছু ভয়াবহ দৃশ্য আছে যা আপনার মনকে বিচলিত করতে পারে। মেতে থাকুন অর্ণবী সাহা ঘোষের কাহিনী, ফাঁকা নলের শব্দ। শব্দ যে আমাদের সংকেত দেয় তা তো আগেই বলেছি, কিন্তু সব শব্দ শোনার মতো কান কি আমাদের আছে? এবং তার থেকেও বড় কথা, শব্দের পথ বেয়ে যে উৎসে আমরা পৌঁছাব, যে সত্য উদ্ঘাটিত হবে, তা সহ্য করার মতো মনের জোর কি আমাদের আছে? আজকের গল্পেও আমরা শুনতে পাব কিছু সংকেত, এমন কোনো সংকেত যা আমাদের বিশেষ কিছু সন্ধান দিতে চায়। শুনতে থাকুন অর্ণবী সাহা ঘোষের কাহিনী, ফাঁকা নলের শব্দ। অমাবস্যার নিকষ আঁধার মাখা গভীর রাত, সঙ্গে ঝমর ঝমর বৃষ্টি। এমন রাতে ব্যস্ততর শহরের চোখেও গভীর ঘুম নেমেছিল খুব করে। কিন্তু এমন রাত সাক্ষ্য রাখে বহু জটিলতা। পথের শেষের একলা ল্যাম্পপোস্টের নিচে ধূসর জমা আলোর, বৃষ্টি ভেজা বুনো গন্ধের, আর এক আর্তনাদের। দূরে ওই বাড়ির আঁধার মাখা জানলায় প্রতিফলিত হয় একটা ছায়া। শব্দটা এ বাড়ির ভিতর থেকেই আসছে। আর্তনাদ ততক্ষণে পরিবর্তিত হয়েছে চাপা গোঙানিতে। কিন্তু এই দুর্যোগের রাতে সেই শব্দ শুনতে পায় না কেউ। সেই শব্দের একমাত্র সাক্ষ্য থাকে জটিল রাত, সেই আঁধার মাখা জানলা, আর সেই জানলায় প্রতিফলিত কায়ার দল। কারা ওরা? মানুষ না পিশাচ? কিরে, ক্যান্টিনে যাবি না? না রে, একদম সময় নেই। আর এখন না বেরোলে ট্রেন পাবো না। দেরি হলে কম্পারেটিভ এক্সামের ক্লাসটা মিস হয়ে যাবে। সাক্ষ্য ব্যাগ পিঠে বেরিয়ে আসে ক্লাসরুমের ভেতর থেকে। তখনই পেটের ভিতরে চেপে রাখা খিদেটা মোচড় দেয়। আর চোখে একবার ক্যান্টিনের দিকে তাকিয়েও ক্লান্ত পায়ে বেরিয়ে আসে কলেজ ক্যাম্পাস থেকে। রে সাক্ষ্য, এই দাঁড়া। সাক্ষ্য ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, বিরক্ত হয়ে প্রশ্ন করে, কি হলো আবার? প্রীতম হাসি মুখে খাবারের একটা প্যাকেট বাড়িয়ে দিতে দিতে বলে, স্যান্ডউইচ আছে, খেয়ে নে। পড়াশোনার চক্করে তো খাওয়া দাওয়াটা ভুলে মেরেছিস একেবারে। এতক্ষণে সাক্ষ্যর মুখে হাসি ফোটে। স্যান্ডউইচের মোড়ক ছাড়িয়ে গোগ্রাসে খেতে খেতে বলে, থ্যাংক ইউ ভাই, হেভি খিদে লেগেছিল। জানি, সারাদিন শুধু বইতে মুখ গজে থাকলে হবে? একটু নিজের কথাটাও ভাবো। পিঠ ব্যাগের দুটো হ্যান্ডেল সামনে টেনে মাথার এলোমেলো কেত মার্কা চুলগুলো ঠিক করতে করতে প্রীতম হাঁটে। স্যান্ডউইচ চিবোতে চিবোতে সাক্ষ্য খামখেয়ালি প্রীতমকে দেখে। এই কলকাতা শহরে এদের নামি মিষ্টির দোকানের ফ্র্যাঞ্চাইজি আছে। দামি বাইকে করে কলেজে আসে, আবার কখনো কোনোদিন একটা দামি গাড়ি এসে নামিয়ে দিয়ে যায়। অতএব বাস্তবিক পক্ষেই বাস্তবতার সঙ্গে ওর সম্পর্ক থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এত কিছুর পরেও ওর মধ্যে একটা ভালো মনের মানুষ বাস করে, যেই সাক্ষ্য নামের খুঁটে খাওয়া নিম্নবিত্ত ছেলেটাকে বড় বেশি ভালোবাসে। ওট পেছনে বস, স্টেশনে নামিয়ে দিচ্ছি, এখন একটা অটো ফাঁকা পাবি না। সাক্ষ্য স্যান্ডউইচ শেষ করে বাইকে উঠে বসে। ঠিক সেই সময় কিছু চেনা মুখ এসে ভিড় করে ওদের সামনে। কলকাতার এই নামী কলেজে প্রায় সকলেই উচ্চবিত্ত। সেই উচ্চবিত্ত পরিবারের কিছু ছেলে মেয়ে, যাদের থেকে সাক্ষ্য প্রায় 100 যোজন দূরে থাকে, তারাই জুটেছে এখানে। এদের দেখলেই সাক্ষ্যর পেটের ভিতর গুড়গুড় করে কেমন যেন
নার্ভাস লাগে, বিশেষ করে নীলাঞ্জনাকে দেখলে। ওই এদের মধ্যে সব থেকে সুন্দরী, সুবেশী। নীলাঞ্জনা চোখ নাড়িয়ে বলে, Hey, listen. এই উইকেন্ডে we are gonna have a plan in my place. Are you in? আরে আমি তো অলওয়েজ ইন আছি ভাই, যেখানে পার্টি সেখানেই আমি। আর এই যে মিস্টার জ্ঞানী, আপনি? নীলাঞ্জনা চোখ ঘুরিয়ে তাকায় সাক্ষ্যর দিকে। চাপা হাসির রেশ ওঠে চারদিকে। সাক্ষ্য অস্বস্তিতে ডুবে যেতে যেতে মিনমিন করে, না আমি যেতে পারবো না, ওই দিনে আমার একটা ক্লাস আছে। অফকোর্স মিস্টার জ্ঞানী, আমরা সেটা জানি। সো গাইজ, সি ইউ অল অন সানডে। এখন আসি, বাই। ওদের কাটিয়ে প্রীতমের বাইক রাস্তার বাঁকে মিশে। সাক্ষ্য তখনও চুপ মেরে বসে। প্রীতম একটা গাড়িকে পাশ কাটিয়ে নিয়ে জিজ্ঞেস করে, কিরে, বোম মেরে গেলি কেন? আরে ওদের কথা এত মাইন্ড করিস না ব্রো। আর তোকেও বলি, একার দিন না হয় বন্ধুদের সঙ্গে একটু পার্টি করলি, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলতো? আরে চাকরি বউ ছাড়াও একটা লাইফ আছে, এনজয় কর। এখানে নামিয়ে দে। প্রীতম বাইক দাঁড় করায়। সাক্ষ্য বাইক থেকে নেমে হনহন করে হাঁটে। প্রীতম বাইক ঢিমে তালে চালিয়ে তাল মেলায় সাক্ষ্যর সঙ্গে। এই, এত রেগে যাস কেন রে? ওঠ, বাইকে ওঠ। সাক্ষ্য থামে না, কিন্তু প্রীতম না ছোড়। আরে ঝামেলা করছিস কেন? ওঠ না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেতে হবে না পার্টিতে তোকে, ওঠ ওঠ। দেখ প্রীতম, আমি কোথা থেকে আসি কি করি নিশ্চয়ই জানিস। তোর মতো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি রে সারা। জন্মের পর থেকে এই ঋণের বোঝা ঘাড়ে চেপে বসে আছে। এদিকে এই পড়াশোনার খরচা, তারপর চাকরি, মাঝে মাঝে সব দম বন্ধ হয়ে আসে। চাপ নিস না ভাই, দেখবি ধীরে ধীরে সব কিছু সেটেল হয়ে গেছে। আর তোর তো যাতায়াত করতেই এতটা সময় চলে যায়, পড়াশোনার জন্য টাইম দিবি কখন? এটাই আমার জীবনে এখন মেইন ভিলেন। কলকাতায় থাকার ব্যবস্থা থাকলে তো এত ঝামেলা হতোই না। কিছুতেই টাইম ম্যানেজ করতে পারছি না। এ, প্রীতম মল্লিক থাকতে চিন্তা করছিস? আগে বলবি তো আমাকে। আচ্ছা শোন, কাল কলেজের পর তোর তো ক্লাস নেই, রাইট? তা নেই, কিন্তু দেখ এখানে থাকার মতো আমার কাছে টাকা নেই। কিন্তু সেসব নিয়ে ভাবিস না, কালকে চল আমার সাথে। কিন্তু কোথায়? আগে বাইকে ওর, নাহলে ট্রেনটা যাবে। দেখ ভাই, আমার বাবা আর একটাও টাকা দিতে পারবে না। টিউশনি করার সময় নেই, আমি টাকা জোগাড় করবো কোথা থেকে? এই, এত চাপ নিও না, কালকে সব প্রবলেম সলভ হয়ে যাবে তোর। দরজায় বেল বাজতেই ছুটে গিয়ে দরজা খোলে জুলিয়া। 19-20 বছরের পরিশ্রান্ত চেহারার এক মেয়ে দরজা ঠেলে ভিতরে ঢোকে। জুলিয়া মেয়েটার হাত থেকে ব্যাগ নিতে নিতে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে পিউ, এত রাত হলো কেন? আর ফোনটা বন্ধ করে রেখেছিলে যে? আমার চিন্তা হয় না? পিউ সুবেশী জুলিয়ার দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে বলে, আজ আর কোথাও বেরোতে হবে না তোকে, তোর শরীর খারাপ। এত কিছু ভাবলে তো আমার চলবে না। বাড়ির রেন্ট বাকি, তাছাড়া ক্লায়েন্ট আগেই অ্যাডভান্স দিয়ে রেখেছে, যেতে হবেই। পিউ ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতে দিতে বলে, বাড়ি ভাড়াটা তোকে জিপে করে দিয়েছি, দেখ এ মাসের মতো বাড়ি ভাড়াটা নিয়ে আর ভাবতে হবে না। তুই বরং বাথরুমে বালতি পেতে দে, স্নান করি। জুলিয়া ফোন তুলে অবাক হয়। পিউকে আপাদমস্তক জরিপ করে জিজ্ঞেস করে, তুই এত টাকা পেলি কি করে? পিউ উত্তর দেয় না, মাথার উপরে ঘূর্ণায়মান ফ্যানের দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকে। জুলিয়ার মনে সন্দেহ দানা বাঁধে। বালতির জলের উপচে পড়ার শব্দে সেই সন্দেহ দৃঢ় হয়। ধীরে ধীরে গিয়ে দাঁড়ায় ওর মাথার কাছে। শেষ অবধি তুই? সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের কোল বেয়ে জল নামে পিউয়ের। উত্তর দেয় না। জুলিয়া খাটের ধারে ধপ করে বসে হাত রাখে ওর মাথায়।
তোর ফিউচার অনেক ব্রাইট ছিল, কেন পাগলামিটা করলি? আমি তো ছিলামই পাক ঘাটার জন্য। ব্রাইট ফিউচার। হোম থেকে বেরিয়ে আসার পর আমরা দুজনে তো কত স্বপ্ন দেখলাম বল। তুই প্লেব্যাক করবি আর আমি বিখ্যাত প্রোডাকশন হাউসের ফেস হব, কিন্তু হলো কোথায়? তুই প্লেব্যাকের নামে হারিয়ে গেলি আর আমি হারিয়ে যাওয়াটা সহজ রে, জেদ নিয়ে টিকে থাকার লড়াইটা অনেক কঠিন। আমাদের কপালটা দেখ, হোম থেকে আমরা যে কারণে পালিয়ে এলাম শেষ অবধি সেই চালেই জড়ালাম বল। নামি হাউসের নরম গদির বিছানায় আমার সত্তাটা আজ লেপ্টে পিষ্টে নোংরা হয়ে গেছে রে, নোংরা হয়ে গেছে। ধুতে হবে, তুই বালতিটা বসিয়ে দে, ধুয়ে আসি। পিউয়ের ক্লান্ত স্বর মলিন লাগে। জুলিয়ার পিঠ দমকে দমকে ফোলে। কলঘরের ভিতরে বালতির জল উপচে পড়ার শব্দ তোলে। কিরে, চলবে? তিনতলা ধবধবে সাদাটে বাড়ির ভিতরকার সৌন্দর্য তন্ময় হয়ে দেখতে দেখতে উত্তর দিতে ভুলে যায় সাক্ষ্য। কি বলবো বুঝতেই পারছি না ভাই, এত বড় বাড়ি আর আমার তো পুরো কুষ্টিয়াতে ঢুকে যাবে ভাই, এ তো স্বর্গ। যাক বাবা, পছন্দ হয়েছে তাহলে। আমি আবার ভাবলাম ছেলে চুপ কেন। এই শোন না, বলছি ভাড়ার কথাটা না বললে মানে কত দিতে হবে সেটা? নট আ সিঙ্গেল পেনি ব্রো। বাড়িটা আমার মায়ের। অ্যাকচুয়ালি বাড়িটা আমার মামার ছিল, আর আমার মামা তো আবার বিখ্যাত পলিটিক্যাল পার্টির নেতা। কলকাতায় আরও দুটো বাড়ি আছে, বাট কোনোটাতেই থাকতে পারে না। দিল্লিতে থাকে ভাই, বিশাল ব্যাপার। এটাতে মামার ছেলে মানে রাজস্বীদাই থাকতো। মামার মর্জি হলো ছেলেকে স্টেটসে পাঠাবে, পাঠিয়ে দিল। আমার মা এই বাড়িতেই বর্ন অ্যান্ড ব্রট আপ। এই বাড়িটার সঙ্গে মায়ের একটা ইমোশন জড়িয়ে আছে, তাই মামা এই বাড়িটা মায়ের নামে করে দিয়েছে। তুই থাক না, চাপ নেই, মায়ের সঙ্গে কথা হয়ে গেছে। তুই শুধু একটু আমাকে নোটসে হেল্প করে দিস। আর সে তো করবই, তবে আর কি, কাল থেকেই চলে আয়। হ্যালো হ্যালো হ্যালো, কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, ওয়েট। প্রীতম ফোন কানে অন্য ঘরে যায়। সাক্ষ্য ঘুরে ঘুরে ঘরগুলো দেখে। তিনতলা বাড়ির এই একতলাটা ওর জন্য বরাদ্দ। বস্তির ঝুপড়িতে থাকা ছেলের কাছে এ তো স্বর্গ। এটা ওটা দেখতে দেখতে ওর চোখ যায় সিঁড়ির পাশের লম্বা প্যাসেজটার দিকে। দেওয়ালে টাঙানো তৃতীয় ছবিটা বেঁকে আছে। ছবির প্রকৃতি অ্যাবসার্ড। কোনো এক মেয়ের মুখের আদলের সঙ্গে গাঢ় নীলচে আকাশ যেন মিশে গেছে। সাক্ষ্য হাত দিয়ে ছবিটা ঠিক করতে গিয়ে খেয়াল করে মাকড়সার জাল জমেছে দেওয়াল জুড়ে, আর তার ভেতরে আটকে আছে লাল পিঁপড়ের দল। ঝুলটা হাত দিয়ে ঝেড়ে ছবিটা সোজা করে রেখে একটু দূরে গিয়ে দেখে সোজা হলো কিনা। না, তাও যেন একটু বেঁকে আছে। সাক্ষ্য ছবিটা নামিয়ে পেছনের হুকটা নেড়ে ছেড়ে দেখে, বোঝে আদপে দেওয়ালের হুকটাই নড়বড় করছে। আরে এই হুকটাই তো নড়বড় করছে। এটা এত ভারী ছবি থাকবে না, এটাকে আগে শক্ত করে বসাতে হবে। এটা হাতুড়ি টাতুড়ি যদি পাওয়া যেত। হঠাৎ হুক সমেত ছবিটা মাটিতে পড়ে যায়। এই যা! ঝনঝন শব্দে কাঁচ ছড়িয়ে পড়ে চারিদিকে। সাক্ষ্য বোকার মতো ফাঁকা দেওয়ালটার দিকে তাকিয়ে থাকে। যেখানে হুকটা থেকে ছবিটা এতক্ষণ ঝুলছিল সেখানে একটা গর্ত। সাক্ষ্য কি মনে করে সেই গর্তের উপরে আঙুল বোলায়। সোঁদাটে একটা হাওয়ার স্পর্শ পায়। সাক্ষ্য আরো এগিয়ে গিয়ে চোখ রাখে গর্তের ওপর। হেই, ছবিটা ভাঙলো কিভাবে? তুই কি করছিস ওখানে? প্রীতমের কথায় যেন ঘোর ভাঙে ওর। তড়িঘড়ি কাঁচ কুড়োতে বসে। আর বলিস না,
এই ছবিটা বাঁকা হয়ে পড়েছিল, সোজা করতে গিয়েই কেস। দামি ছবি জানি, সরি, আমি ঠিক করিয়ে রাখবো। ওসব রাজস্বীদার ছবি ছিল, দাম টাম জানি না, তবে ঘরটা পরিষ্কার না করলে রক্তারক্তি ব্যাপার হয়ে যাবে। দাঁড়া দেখি ঝাঁটা ফাটা আছে কিনা, কোথায় গেল ঝাঁটা। তুই বস, আমি দেখছি, আমার জন্যই তো ভাঙলো। সাক্ষ্য ঝাঁটার সন্ধানে অন্য ঘরে যায়। প্রীতম মোবাইলে মন গোজে। কতক্ষণ এভাবে কেটে যায় খেয়াল থাকে না। খেয়াল পড়ে সোফার পেছনের খস খস শব্দে। ফোন থেকে মুখ না তুলেই প্রশ্ন করে, কিরে ঝাঁটাটা পাওয়া গেল? উত্তর আসে না, শুধু মেঝের উপরে টুং টাং কাচের টুকরোর শব্দ হয়। না পেলে দাঁড়া, আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি, তুই খালি হাতে। কথা বলতে বলতে পেছনে ঘাড় ফেরায় প্রীতম, আর আবিষ্কার করে ঘরে সে সম্পূর্ণ একা। ভর সন্ধ্যের এই আধো আধারময় ঘরের ভিতর নিজের অজান্তেই প্রীতমের মেরুদণ্ডে শিহরণ খেলে যায়। পায়ে পায়ে এগিয়ে যায় সোফার দিকে। তবে কি ভুল ভেবেছিল? তাই হবে। আবারও বসে পড়ে সোফায়, তবে এবার আর একটু সতর্ক হয়ে। এবার আর ফোনে কিছুতেই মন বসে না, কেমন যেন অস্থির লাগে। সাক্ষ্যটা ভীষণ দেরি করছে। অস্বস্তি ভাঙতে গলা তুলে ডাকে, এই ভাই, না পেলে ছেড়ে দে, আমি অর্ডার করে দিচ্ছি, চলে আয় চলে আয়। সামনের দেওয়ালে হেলান দিয়ে রাখা ছবিটার দিকে এগিয়ে যায়। এটাই ভেঙেছে? উপর থেকে পড়ে গেছিল নাকি? দেয়ালের দিকে তাকাতেই একটু অবাক হয় প্রীতম। মাকড়সার জালের মধ্যে ঝাঁক বেঁধে পিঁপড়ে আটকে আছে, তবে দেওয়ালে কোনো হুক নেই। একটা গর্ত আছে। ছবিটাও কেমন যেন একটা মেয়ের ঠোঁটের পাশে কালচে শুকনো রক্ত। ছবির মেয়েটার হাসিটাও অদ্ভুত। স্ট্রেঞ্জ, রাজস্বীদা এমন ছবি কিনেছিল? আবারও টুকরো কাচের ঝনঝন শব্দ ওঠে। ঘাড় না ঘোরালেও প্রীতম বোঝে কেউ ভাঙা কাচের টুকরো ব্যথা পায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। চকিতে পেছনে ঘুরে তাকায়ও না, ঘরে কেউ নেই। কিন্তু সাদা মার্বেলের মেঝের উপর ছোপ ছোপ রক্তের দাগ। দাগটা সামনের কলঘরের দরজার সামনে মিশেছে। প্রীতমের শরীরটা ভার ভার লাগে। কলঘরের দরজায় টোকা দেয়। সাক্ষ্য, এই সাক্ষ্য, তুই বাথরুমে? কিরে? কিন্তু টোকা দেওয়ার আগেই দরজাটা খুলে যায় শব্দ করে। ভেতরে কেউ নেই, তবে একটা শব্দ আসছে। শব্দটা আসছে এখান থেকেই, ফাঁকা কোনো নলের শব্দ। কৌতূহলী প্রীতম কলঘরের ভিতরে পা রাখে। সেই মুহূর্তে পেছন থেকে হাত ধরে টান দেয়। কে কে? কিরে, চমকে গেলি কেন? বাথরুমের ভিতরে কি করছিস? ও বাবা, তুই 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 এখানে তাহলে? ওহ মা গো। প্রীতম কেমন বোকা চোখে তাকিয়ে থাকে কলের দিকে। হ্যাঁ, এইটা খুঁজতে দেরি হয়ে গেল। সাক্ষ্য হাতে ধরা ঝাঁটা তুলে দেখায়। এখন এসব থাক, তুই চল, কাল সকালে এসে দেখা যাবে। চল চল চল। সে কি, কেন? প্রীতম উত্তর দেয় না, শুধু বাড়ির বাইরে এসে দরজাটা সশব্দে বন্ধ করে দেয়।
রান্না করতে করতে পিউকে আর চোখে দেখে জুলিয়া। এই 6 মাসে প্রথমবার ওকে এত খুশি লাগছে। পিউ ফোন কানে ব্যাগ গোছাতে ব্যস্ত, হয়তো ক্লায়েন্ট বাইরে নিয়ে যাবে। জুলিয়া খাবারের থালা নিয়ে ঘরে ঢোকে। বাইরে যাবি? হ্যাঁ, ফিরছিস কবে? চলে আসবো, তুই এত চিন্তা করিস না, বরং অডিশনের জন্য প্রিপারেশন নে। অডিশন? অবাক হয় জুলিয়া। পিউ হাসি মুখে একটা মেইল খুলে দেখায়। এই 9th অডিশন, আমি তোর একটা স্যাম্পল মেল করে দিয়েছিলাম। প্রায় কয়েকশো জনের মধ্যে মাত্র 3 জনকে ওরা সিলেক্ট করেছে জুলি। আর তুই যদি এই অডিশনটা পাঠিয়ে দিস, তবে তোর প্লেব্যাকের স্বপ্ন থেকে তোকে কেউ আটকাতে পারবে না। তুই কখন এসব করলি? জুলিয়ার কাছে সব ঝাপসা লাগে। মোবাইলের স্ক্রিন, পিউয়ের হাসি মাখা মুখ, সুখী রোদ মাখা ঘরের কোণ, সব। পিউ এসে জাপটে ধরে ওকে। আমি 8-এ ফিরে আসছি, আর তারপরে তোকে নিয়ে সোজা চলে যাব। তুই শুধু রেডি থাকিস। আমি আমি পারবো? ঠিক পারবি, পারতে তোকে হবেই জুলি। জুলিয়া চোখ মুছে খাবার তুলে দেয় পিউয়ের মুখে। খেতে খেতেই ফোন বেজে ওঠে পিউয়ের। ব্যস্ত হয়ে বলে, এই আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। ব্যাগ হাতে দরজার বাইরে গিয়েও ফিরে আসে পিউ। অবাক হয় জুলিয়া। কি রে, কিছু ভুলে গেছিস? আচ্ছা জুলি, কেউ যদি তোকে শক্ত করে আঁকড়ে ধরে থাকতে চায়, তুই তার অবলম্বন হবি? প্রশ্ন শুনে চমকে ওঠে জুলিয়া। পিউ ওকে কিছু বলার সুযোগ না দিয়ে মিষ্টি হেসে জড়িয়ে ধরে। সাবধানে থাকবি, আমি এসে তোকে তোর ড্রিমল্যান্ড নিয়ে যাব সুইটহার্ট। কান চাপা দিয়ে পাশ ফিরে শোয় সাক্ষ্য। রোজ রাতে এক ঘটনা। কোথা থেকে যে এই ফাঁকা কলের শব্দ আসে ওর ভালো মনে আছে। শোয়ার আগে বাথরুমের সব কলগুলো নিজের হাতে বন্ধ করেছে, তারপরেও এই শব্দ। মাথা চুলকে উঠে বসে, 2 চোখে ঘুম লেগে আছে। কাল শব্দ শুনতে শুনতেই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আজ কিছুতেই ঘুম আসছে না। বিরক্ত হয়ে গজগজ করতে করতে বাথরুমের দিকে এগোয়। প্রতি রাতে এই এক জিনিস। প্রীতম ঠিকই বলেছিল, এত বড় বাড়িতে একা না থাকাই ভালো, সেটা না থাকলেই ভালো হতো। সাক্ষ্য কল ঘরের দরজা খুলে ভিতরে যায়। কলের চাবি ঘুরিয়ে কল বন্ধ আছে কিনা দেখতে গিয়ে বোঝে কলটা খোলা। একটু অবাক হয়, বন্ধ করেই তো শুয়েছিল। কিন্তু ও সেসব নিয়ে বিশেষ মাথা ঘামায় না। চোখে ঘুম জড়িয়ে আছে। বিছানায় গিয়ে শুয়ে পড়ে আবার। শোয়ার সঙ্গে সঙ্গে আবার শব্দ, এবার বেশ জোরে। সাক্ষ্যর ঘুমের ঘোর ছুটে যায়। ক্ষুব্ধ পায়ে এগোয় কল ঘরের দিকে। সজোরে দরজা খুলে কলের চাবিতে হাত দিয়ে সজোরে বন্ধ করতে গিয়ে দেখে কলটা বন্ধ। তবে শব্দটা আসছে কোথা থেকে? সাক্ষ্য কলের মুখে কান পাতে। ফাঁকা নলের একটানা ঘড়ঘড়ে শব্দ। একটানা নয়, শব্দটার রকমের হেরফের ঘটছে। থেমে থেমে ধীর লয়ে একটা ছন্দের মতো। কি ভীষণ মাদকতা আছে এই শব্দে। সাক্ষ্য ইচ্ছে হলেও কান সরিয়ে নিতে পারে না। কান পেতে দাঁড়িয়ে থাকে অলৌকিক কলের নিচে। হঠাৎ শীতল শ্বাসের এক স্রোত নল বেয়ে এসে প্রবেশ করে সাক্ষ্যর কর্ণকুহরে। চমকে সরে আসে সাক্ষ্য। শব্দের তীব্রতা বাড়ে।
মনে হয় বহুকালের জমে থাকা বর্জ্য যে কোনো মুহূর্তে বেরিয়ে আসবে কলের মুখ থেকে। সাক্ষর বুক কাঁপে। বাথরুমের সাদাটে আলো ঘোলা হয়ে দপদপ করে। ও দেখে কলের মুখ বেয়ে বের হয়ে আসছে একটা ধারালো নখের মাথা। নখ, তারপর সম্পূর্ণ একটা খয়াটে আঙুল। সাক্ষ্য দুরু দুরু বুকে ঝুঁকে পড়ে আঙুলটার দিকে। প্রাণহীন ফ্যাকাশে মাংসের দলা হওয়া আঙুলটা নড়ে ওঠে হঠাৎ। সাক্ষ্য চিৎকার করে ওঠে, আর তখন ভেঙে যায় তলটা। ও নিজেকে আবিষ্কার করে প্রীতমের ঘরের টেবিলের ওপরে। প্রীতমের নোট তৈরি করতে করতে চোখ জুড়িয়ে এসেছিল কিভাবে, কিন্তু স্বপ্নটা এতটা স্পষ্ট, এখনো বুকের ভিতর ভয়ের রেশ লেগে আছে। নিচ থেকে উৎকট স্বরে গান ভেসে আসছে। হাত ঘড়িতে সময় দেখে ধীর পায়ে নিচে নামে। এ সপ্তাহের মতো ওর বাড়ি ভাড়া আথুরি প্রীতমের নোট বানানো শেষ। বাড়ি ভাড়ার চুক্তিপত্র কিছুটা এইরকমই হয়েছিল। নিচে নামতে নামতে মাথাটা একবার টলে যায় ওর। কিছুক্ষণের আগে দেখা দুঃস্বপ্নটা নিতান্তই স্বপ্ন নয়। প্রতি রাতে সেই শব্দের সঙ্গে বাস্তবেই রীতিমতো যুদ্ধ চালাতে হয় ওকে। কিন্তু তাও বাড়িটা ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারে না। কি যে মোহ আছে কে জানে। কিন্তু যদি বাস্তবটা দুঃস্বপ্নের মতো বিভৎস হয়, তাহলে নিচে নামতেই গুঞ্জন ওঠে। এই যে জ্ঞানী এসে গেছে রে। কিরে, এতক্ষণ ধরে কি করছিলি? পার্টি তো শেষ হয়ে গেল। সাক্ষর অস্বস্তি হয়। চারদিকে চোখ বুলিয়ে বোঝে এখানে থাকা মানে নিজেকে সবার সামনে উপহাসের পাত্র করে তোলা। তাছাড়া অনেকক্ষণ সে বাড়ির বাইরে। বাড়িটাও যেন ভীষণভাবে টানছে। প্রীতমকে এক কোণে টেনে নিয়ে গিয়ে বলে, দেখ প্রীতম, আমি এসব পার্টিতে আসতে চাই না, তুই জানিস। আমার কাজ হয়ে গেছে, আমি এবার আসি। কি বলছিস ভাই? ইটস মাই বার্থডে, আজকেও থাকবি না? না, আমার তাড়া আছে। আজ আসি, নেক্সট উইকে এসে মজা করব, ঠিক আছে? সাক্ষ্য চলে যায়। প্রীতম অবাক হয়ে ওর চলে যাওয়া দেখে। এই, তুই ওই টক্সিকটাকে এত পাত্তা দিস কেন রে? নিজেকে টেরেন্স টাও ভাবে ও। এখন মুড অফ করে নিজের বার্থডে স্পয়েল করিস না প্লিজ। প্রীতম দেখে নীলাঞ্জনা এসে দাঁড়িয়েছে ওর পেছনে। তীর্থ বার্গারে কামড় বসিয়ে নীলাঞ্জনার কাঁধে হাত রাখে, ধূর্ত স্বরে বলে, টেরেন্সটাওকে লেসন লার্নিং এক্সপিরিয়েন্স করতে হয় তো। হোয়াট ইউ সে বার্থডে বয়? প্রীতম উত্তর দেয় না, চোয়াল শক্ত করে। দিন কাটে নিজের ছন্দে। দিনের আলো ফোটে, বেলা গড়ায়, আধার নামে। সেমিস্টারের আর সময় বাকি নেই। সাক্ষর কাছে অবশ্য দিন রাতের কোনো তফাৎ নেই। স্কুল, কলেজ, বন্ধু বান্ধব সব থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। কারোর সঙ্গে আজকাল ভালো লাগে না। শেষ কবে কলেজ মুখ হয়েছে মনে নেই। বাড়ির সঙ্গে ভালো করে কথা কবে বলেছে, না তাও মনে করতে পারে না। তবে এইসব কিছুর কারণ যে পরীক্ষা তা নয়। প্রায় 2 সপ্তাহ হতে চলল বইয়ের একটা পাতাও উল্টে দেখেনি। তবে সারা দিন ও এত বড় বাড়িতে বসে কি করে? অপেক্ষা করে। অপেক্ষা করে সেই শব্দের, ফাঁকা নলের শব্দের। সারাদিন নিস্তব্ধ বাড়ির কলঘরের ভিতর বসে থাকেও। আধার নামার সঙ্গে সঙ্গে সেই পৈশাচিক শব্দের শুরু। এক অদ্ভুত উন্মত্ত নেশায় সাক্ষ্য কলের মুখে কান পাতে।
একসময় ওর মনে হয় কেউ কোনো অশ্রুতপূর্ব ভাষায় ওর সঙ্গে আলাপ জমাতে চায়। শিরশিরানি এক নিষিদ্ধ শিহরণ বয় ওর শরীর জুড়ে। সাক্ষ্য সে শিহরণে মজে বুদবুদের মতো ভাসে। এক বর্ষণ মুখর সন্ধ্যায় সাক্ষ্য যখন অতিপ্রাকৃতিক জগতে বিচরণ করছিল, তখনই কলিং বেল বেজে ওঠে। ঘোরে নিমজ্জিত সাক্ষ্যর কানে সে শব্দ পৌঁছতে সময় লাগে অনেকক্ষণ। খানিক বিরক্তি নিয়ে সন্তর্পণে বাথরুমের দরজা ভেজিয়ে ও দরজার দিকে এগোয়। প্রীতমকে বারবার বলেছিলাম পরীক্ষার আগে আমাকে একদম বিরক্ত করবি না, সারা ঠিক চলে এসছে। একরাশ বিরক্তি নিয়ে দরজা খুললেও থমকে যেতে হয়। দরজার পাশে প্রীতম নয়, দাঁড়িয়ে আছে বৃষ্টি স্নাত এক তন্নি। একদম ভিজে গেছি, সঙ্গে ছাতাও নেই। ক্যাবগুলো রিজেক্ট করে দিচ্ছে। এই অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থাকলে জ্বর আসবে। যদি সাক্ষ্য অসাড় হয়ে তাকিয়ে থাকে তন্নির দিকে। আবির রাঙা মাসলিন জড়িয়ে আছে তার উদ্দীপ্ত শরীরের বিভাজিকায়। একটু ভিতরে গিয়ে বসতে পারি? একেবারে ভিজে গেছি। এদিকে তো আর কোনো বাড়ি দেখছি না। হ্যাঁ হ্যাঁ, আসুন না। নিজের ব্যবহারে লজ্জিত হয়ে সরে দাঁড়ায় দরজা থেকে। আসুন আসুন। মেয়েটি ভিতরে আসে। সাক্ষ্য হঠাৎ ব্যস্ত হয়ে একটা তোয়ালে এগিয়ে দিতে দিতে বলে, আপনি কিছু মনে না করলে আমার কিছু জামা আছে, পড়তে পারেন। মেয়েটি মাথা মুছতে মুছতে মহাতুর দৃষ্টিতে তাকায় সাক্ষ্যর দিকে। আপনার জামা আমার হবে? মানে টাইট হবে না? মেয়েটি তোয়ালে দিয়ে গোলাপ রাঙা গাল মোছে, তারপর পেলব গ্রীবা, ধীরে ধীরে বক্ষ বিভাজিকার মাঝে জমে থাকা শিশির বিন্দু। সাক্ষ্য চোখ সরায়, মনের ভিতরে নিষিদ্ধ বাসনার আস্ফালন। হঠাৎ চোখ যায় কল ঘরের দরজার দিকে। দরজাটা খুলে গেছে আবার। সাক্ষ্য নিজেকে অন্যমনস্ক করতে পা বাড়ায় সেদিকে। কল ঘরের ভিতরে একবার উঁকি দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। ঘুরে তাকাতেই দেখে মেয়েটি দাঁড়িয়ে আছে ওর ভীষণ কাছে। বলেছিলেন যে আপনার একটা জামা দেবেন, প্লিজ দিন না। ভীষণ শীত করছে। দেখুন দেখুন, হাত দুটো ঠান্ডা হয়ে গেছে একেবারে। মেয়েটি দুহাতে স্পর্শ করতে চায় সাক্ষ্যকে। সাক্ষ্য নিজেকে সংযত করে, পাশের ঘরের দিকে আঙুল তুলে দেখিয়ে বলে, এই যে এই ঘরে আলমারিতে জামা আছে, আপনার যা যা দরকার নিয়ে নিন। মেয়েটা ঘন হয়ে এসে সাক্ষ্যর জামার বোতাম টেনে ধরে। আমার যে ঠিক এই শার্টটাই চাই, দেবে? সাক্ষ্যর শরীরে শিহরণ হয়, বুকের ভিতর ফুটন্ত লাভার বাষ্প ভাসে। অনিয়ন্ত্রিত শ্বাস নিয়ন্ত্রণে আনার ব্যর্থ চেষ্টা করে অপ্রাসঙ্গিক কথায়। একটু চা নি, আপনার ভালো লাগবে। মেয়েটি বৃষ্টি স্নাত শীতল শরীরে আরো ঘন হয়ে মিশে যেতে চায় সাক্ষ্যর বুকের উষ্ণতার খোঁজে। লিপ্সিত স্বরে বলে, আমি যে অন্য কিছু চাই, চায়ের থেকে অনেক গরম, অনেক। এক্ষুনি হয়ে যাবে। কি হয়ে যাবে? চা আমি করে নিয়ে আসছি। বিপজ্জনক মুহূর্তের বিপদ সীমার অন্তিম চরণ থেকে নিজেকে ফিরিয়ে আনতে সাক্ষ্য ঘামে ভেজা শরীরে রান্নাঘরে যায়। চা করতে করতে শুনতে পায় পাশের ঘরের দরজা বন্ধ হলো। সাক্ষ্যর মনের ভিতরে তখনও লাভার বুলবুল। কাঁপা কাঁপা হাতে চায়ের কাপ হাতে বন্ধ দরজার সামনে এসে দাঁড়ায়।
বার দুই দরজায় টোকা দিয়ে বলে, চাটা নিন, চা হয়ে গেছে। কোনো উত্তর আসে না ভেতর থেকে, দরজা খোলার শব্দও হয় না। সাক্ষ্য মিনিট 2-3 অপেক্ষা করে আবার দরজায় টোকা দেয়। আমি কি ভিতরে আসব? উত্তর আসে না। সাক্ষ্য দরজা ঠেলে ভিতরে ঢোকে। ঘরের ভেতর অন্ধকার, কাউকে দেখা যাচ্ছে না। সাক্ষ্য এদিক ওদিক তাকায়, মেয়েটা গেল কোথায়? ঘরের ভিতর থেকে ভ্যানিশ হয়ে গেল নাকি? আন্দাজে টেবিলের চায়ের কাপ নামিয়ে লাইটের সুইচের দিকে এগোতে যাবে, ঠিক সেই সময় ওর চুলে শীতল কিছু বিলি কেটে যায়। সাক্ষ্য ওপরে তাকায়, অবশ চোখে দেখে ওর মাথার উপর দুলছে নিরাভরণ হিমশীতল এক জোড়া পা। যে আবির রঙা শাড়ি এতক্ষণ লেপ্টে ছিল শরীরময়, সেই শাড়িতেই ফাঁস লাগিয়ে ঝুলছে মেয়েটা। ঘাড়টা কাত হয়ে আছে বাঁদিকে, দুই চোখ বিস্ফারিত, মুখটা হাঁ হওয়া। সেই হাঁ হওয়া মুখের ভিতর থেকে একটা মাছি উড়ে এসে বসে সাক্ষ্যর গায়ে। মুহূর্তের মধ্যে সাক্ষ্যর মাথাটা দুলে উঠল। মাথা ঘুরে পড়েই যেতে যেতে কোনো মতে সামনে নিল নিজেকে। ঘরের বাইরে এসে সেই ঘরের দরজাটা সশব্দে বন্ধ করে হাঁপাতে থাকে। কি হচ্ছে? হতে পারে না, ভুল দেখছি আমি, ভুল। চোখের ভুল মনে করে সাক্ষ্য আবার দরজা খোলে। মনে প্রাণে চায় এক মুহূর্ত আগে যা দেখেছে সম্পূর্ণটা ভুল, কিন্তু তার হয় না। সে দরজা খোলে আর চোখের সামনে আবারও দুলতে দেখে সেই বিভৎস সত্যকে। সাক্ষ্য সহ্য করতে পারে না, দরজা বন্ধ করে দেয়। আবার চুল খিমচে চিৎকার করে ওঠে, এবার কি করব আমি, কি করব? তখনই মনে পড়ে প্রীতমের কথা। বাইরে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে তখনও। থানার সামনে এসে একবার থমকায় জুলিয়া। এই জায়গার সঙ্গে অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। ওড়নাটা মাথার উপর টানতে টানতে এদিক ওদিক তাকিয়ে স্বস্তির শ্বাস ফেলে। থানার এক কোণে বসা ঝিমোতে থাকা কনস্টেবল হাই তুলতে তুলতে জিজ্ঞেস করে, কি হয়েছে, কি চাই? একটা মিসিং রিপোর্ট লেখাতে চাই। কবে থেকে মিসিং? 2 দিন হয়ে গেল, সোমবার সকালে বেরিয়েছিল, আজও ফিরে আসেনি। আমি অনেকবার ফোন করেছি, ফোনটা সুইচ অফ বলছে। নাম? পিউ, বয়স 20। এই যে ছবি এনেছি। আপনি কে হন? আমি ওর বন্ধু, আমরা একসঙ্গে একটা ফ্ল্যাটে থাকি। জুলিয়া আরো কিছু বলতে যায়, ঠিক সেই সময় বুটের শব্দ তুলে একজন উর্দিধারী ভিতরে এসে ঢোকে। জুলিয়া গুটিয়ে ছোট হতে হতে নিজেকে ওড়নার আড়ালে লুকিয়ে ফেলে। কনস্টেবল উঠে দাঁড়িয়ে সেলাম ঢোকে। ইন্সপেক্টর সিগারেট ধরিয়ে জিজ্ঞেস করে, কি কেস দাসবাবু? মিসিং কেস স্যার। ওড়নার আড়ালে থাকা জুলিয়ার মুখ দেখেই ইন্সপেক্টরের ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি খেলে। আরে ম্যাডাম, আপনি? কি ব্যাপার, আপনি আবার কষ্ট করে এলেন যে, নাকি আনা হয়েছে? কি দাসবাবু? উনি এসেছেন আপনার ওই এক বান্ধবীর মিসিং রিপোর্ট করাতে। ইন্সপেক্টর ইশারায় কনস্টেবলকে রিপোর্ট লেখা বন্ধ করতে বলে চেয়ার টেনে জুলিয়ার মুখোমুখি বসেন। বান্ধবী মিসিং হয়েছে? আহারে,
আমার কাছে খবর আছে তিনিও তো আপনারই মতো। কি হে দাসবাবু, এখন রেড লাইট এলাকার মেয়েদেরও মিসিং রিপোর্ট নিতে হচ্ছে? হুম, আরে নিশ্চিন্তে বাড়ি চলে যান, বাড়ি চলে যান। আপনার বান্ধবীকে ধরতে পারলে বাড়িতে চালান করে দেবো। আপনার তো বিছানা ঠান্ডা হলে উনি নিজেই চলে যাবেন। রিপোর্ট না লিখলে আমি কোথাও যাব না। আরে কি সারা রাত বসে থাকুন? এসকর্ট হলেও আমরা মানুষ, তাই সাধারণ মানুষের মতো আমাদের নিরাপত্তার দায় সরকারের। কাজ তো সাধারণ মানুষের মতো করেন না, অসাধারণ সব কাজ করে বেড়ান। 2 মাস আগেই কোন বাগান বাড়ি থেকে রেড মেরে তুলে এনেছিলাম না? ঠিক বলেছেন, রেট দিয়েই তুলে এনেছিলেন। একটা সহজ সত্যি জানেন তো, এই যে এত বড় ডিল, বড় প্রজেক্টের ওই সাইনগুলোতে, ওগুলোতে না আমাদের বিনিময় লাগে। এই যে এত সব নেতা মন্ত্রী মুড়ি মুড়কির মতো চারদিকে ছড়িয়ে আছে, এদের টিকিটটা অবধি পেতে গেলে না আমাদের বিনিময় লাগে। আর বাকি তো বাদই দিলাম, রেড মেরে তুলে আনা দেখাচ্ছে। 2 মাস আগের আপনার বুকের বাঁ দিকের লাল চরুলের পাশে আঁচড়ের যে দাগটা ছিল, আপনার বুকে বলতে পেরেছিলেন তো সে দাগটা আসলে কোনো ক্রিমিনালকে পেটাতে গিয়ে হয়নি? সে দাগটা আসলে হাই রোডের ধারে এক নির্জন হোটেলের বিছানায় জোর করে বিনিময় আদানের দাগ। চোখ মুছে অপমানে জ্বলতে জ্বলতে থানার বাইরে বেরিয়ে যায় জুলিয়া। বেল বাজতেই হুড়মুড়িয়ে দরজা খুলে দেয় সাক্ষ্য। প্রীতম কাক ভেজা হয়ে ভিতরে ঢোকে। কি হয়েছে? হঠাৎ ফোন করে আসতে বললি? সাক্ষ্য উত্তর দেয় না। প্রীতমের হাত ধরে টানতে টানতে নিয়ে দাঁড়ায় বন্ধ দরজার সামনে। তারপর এক ঝটকায় দরজার পাল্লা খুলে দেয়। ঘরের ভিতরের ভয়াবহতায় মুখ হাঁ হয়ে যায় প্রীতমের। হোয়াট দ্য ফাক? আমি কিছু করিনি, আমি তো চা করে এনেছিলাম, দরজা বন্ধ ছিল। দরজা খুলে দেখি ভাই ভাজা, আমি কিছু করিনি। Are you insane? ফাক, কি করবো আমি এবার? এই কি করেছিস তুই? কি করেছিস ওর সঙ্গে? You raped her? তারপর মেয়েটা সুইসাইড করেছে, তাই না? হ্যাঁ, কি রে? কিচ্ছু করিনি ভাই, মেয়েটা এখানে ছিল আমার বুকের কাছে, তাও আমি ওকে টাচ অবধি করিনি। করলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু কিছু করিনি, তুই বিশ্বাস কর। আমি বুঝতেই পারছি না কি করবো। আমার মনে হয় পুলিশকে জানাতে হবে। তুই এখনই পুলিশে ফোন কর, আমার সাহস হচ্ছে না। পুলিশ? না 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 না, একেবারেই না। আরে পুলিশকে তো জানাতেই হবে, আমি তো কিছু করিনি। পুলিশ না, পুলিশ কিছু, আমি কেস খেয়ে যাবো। মেয়েটা নিজেই কেস খাবি মানে? তুই কি করে কেস খাবি? আরে মেয়েটা তো আমার ঘরে এসেছে। এসকর্ট সার্ভিস থেকে আমি মেয়েটাকে প্ল্যান করেছিলাম। কথা ছিল তুই ওর সঙ্গে ইন্টিমেট হলেও তোর কিছু নুডস আমাকে দেবে, আর সেগুলো দিয়ে আমি তোকে, এখন পুলিশ জানতে পারলে। শালা, তোর মতো বন্ধু থাকার থেকে না বেরিয়ে যা। আমি এক্ষুনি পুলিশে ফোন করে সবটা জানিয়ে দিচ্ছি। এই 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 খুব রোয়াব হয়েছে না তোর মানা? হ্যাঁ, আমার বাড়ি থেকে আমাকেই বেরিয়ে যেতে বলছিস অনলি ফর দিস? তোর এই সো কল্ড ফার্স্ট বয় ইমেজটা আমি ভাঙার জন্য এটা করেছিলাম, আমাকে বেরিয়ে যেতে বলছিস শালা। কালি আমি তোর এই ঘর ছেড়ে দেবো। তোর মতো বেঈমান বন্ধু থাকার থেকে না থাকা ভালো। বাপের বিগড়া হলাদ। আমি বিগড়া অলাদ? তুই শালা ভিখারির বাচ্চা একটা। ঘরের ভেতরে বন্ধুত্বের মাঝে অশান্তির মাত্রা ছাড়ায়। ঘরের বাইরে চলে বৃষ্টির প্রবল আলো। হঠাৎ ভারী কিছু পড়ার শব্দ হয়।
সঙ্গে কাঁচের কোনো বস্তু টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে মাটিতে। দুই বন্ধু ঝগড়া থামিয়ে সচকিত হয়ে ওঠে, পায়ে পায়ে গিয়ে দাঁড়ায় অভিশপ্ত ঘরের দরজায়। লাশটা মুখ থুবড়ে এসে পড়েছে মাটিতে, ভাঙা কাপের টুকরো ছড়িয়ে আছে মেঝেতে। প্রীতম এগিয়ে গিয়ে ঝুঁকে পড়ে লাশটার দিকে। Shit! Fuck! এই মালটা মাটিতে পড়লো কিভাবে? শাড়িটা তো ছেড়েনি। সাক্ষ্য দূর থেকে লাশটাকে দেখে কাছে যাওয়ার সাহস করে না, দূরে দাঁড়িয়ে বিড়বিড় করে, থানায় ফোন করে দেখুনি। পুলিশে জানানো যাবে না, যা করার আমাদের করতে হবে। আমরা কি করব? লেট মি থিঙ্ক। উঠে দাঁড়িয়ে পায়চারি করতে করতে হঠাৎ থমকে যায় প্রীতম। কি করা উচিত বুঝতে পারে না, মাথার ভিতর ঝাঁঝা করে। লাশটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ যেন ধাঁধা লাগে চোখে, আবছা হয়ে আসে সব কিছু। ওর কানের পাশে কেউ মেয়েলি স্বরে ফিসফিসায়, লাশটাকে টুকরো টুকরো কর। প্রীতম সেই লাশের দিকে অবিচল তাকিয়ে থাকতে থাকতে পাখি পড়ার মতো করে বলে, লাশটাকে কেটে টুকরো কর। প্রীতমের কথার মাথা মুন্ডু বুঝতে পারে না সাক্ষ্য, যেন ও নয়, ওর মুখ দিয়ে অন্য কেউ বলছে কথাগুলো। সাক্ষ্য এগিয়ে গিয়ে সজোরে ধাক্কা দেয় ওর গায়ে। কেটে কি যাতা বলছিস? চমক ভেঙে কেমন বোকা বোকা চোখে তাকায় প্রীতম। মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলে, ঠিক বলছি, লাশটাকে লুকিয়ে ফেলতে হবে। আর এমনিতেও এসব মাল পেপাত্তা হলে কারুর কোনো মাথা ব্যথা থাকে না। অসম্ভব, আমি নেই এসবের মধ্যে। তোর বাড়ি, তোর ঘর, যা করার কর, আমি চললাম। যা, চলে যা, যা গো। কি ভাবছিস চলে গেলে বেঁচে যাবি? তুইও ফাঁসবি শালা। হ্যাঁ, ওসব সরকারি চাকরি না, সব স্বপ্ন হয়ে যাবে। তোর বাপ মাকেও জেলে পড়বে, সেটা সহ্য করতে পারবি তো? ভেবে দেখ। যেতে গিয়েও থমকে দাঁড়ায় সাক্ষ্য, সজোরে ঘুষি চালায় দেয়ালে, তারপর ধীরে পরাস্ত সৈনিকের মতো এসে দাঁড়ায় প্রীতমের সামনে। কি করতে হবে আমায়? আপাতত লাশটাকে কাটার জন্য কিছু একটা ধারালো জিনিসের ব্যবস্থা করতে হবে। এখানে কোথায় কি আছে আমি জানি না। ঠিক আছে ঠিক আছে, তুই এখানে দাঁড়িয়ে লাশটাকে পাহারা দে, আমি খুঁজছি, তোকে কিচ্ছু করতে হবে না। আমি দেখছি কিছু পাই নাকি। সাক্ষ্য এক ঝলক তাকায় মেঝের উপর উপুড় হয়ে পড়ে থাকা প্রাণহীন লাশটার দিকে। আমি একা থাকবো? স্টোর রুমের দিকে যেতে যেতে প্রীতম ঘাড় ফেরায়। এবার ডেকে দেখ না, উঠে বসে যদি তোর সঙ্গে একটু গল্প করে। দাঁড়া দাঁড়া, বস, আসছি। প্রীতম চলে যায়। সাক্ষ্য একা দাঁড়িয়ে থাকে ঘরের ভিতর। মেয়েটার শরীরটা প্রায় বিবস্ত্র অবস্থায় পড়ে আছে খাটের পাশে। কয়েক মুহূর্ত আগে যে শরীরটা সাক্ষ্যর বুকে শিহরণ জাগিয়েছিল, তাই এখন ভয়ের কারণ। খাটের ওপর থেকে একটা চাদর তুলে নিয়ে বিছিয়ে দেয় মেয়েটার শীতল শরীরের উপর। মেঝের উপর লুটিয়ে থাকা এলোমেলো চুলের ওপর পা পড়ছে বারবার। সাক্ষ্য কাঁপা কাঁপা আঙুল দিয়ে সন্তর্পণে চুল সরায়। স্যাঁতস্যাঁতে চুলে আঙুল জড়িয়ে যায় ওর। আঙুলের ফাঁকে এঁকে মেঁকে ইটুলির মতো চেপে বসে। ও আঙুল টেনে বের করে আনতে পারে না। কালো চুলের জটিল জালে ধীরে ধীরে জড়িয়ে যায় ওর আঙুল। সাক্ষ্যর বুক শুকিয়ে যায়। শরীরের সমস্ত রক্ত মাথার পেছনে জমাট বেঁধে ভারী হয়ে যায়। এবার এক হ্যাঁচকা টানে ডান হাতের আঙুলগুলো টেনে বের করে আনতে চায়। আঙুলের সঙ্গে সঙ্গে একতলা চুল মেয়েটার মাথার চামড়া ছিঁড়ে আঙুলে জড়িয়ে উঠে আসে। এক ভয়ে জড়ানো বিতৃষ্ণায় দুহাত ঝাড়তে ঝাড়তে সাক্ষ্য ঘরের বাইরে এসে প্রীতমকে খোঁজে। প্রীতম, প্রীতম তুই কোথায়? প্রীতম!
কল ঘরের ভেতর থেকে আবারও ফাঁকা নলের শব্দ আসে। স্টোর রুমের দিকে যাওয়ার পথে সিঁড়ির তলার ছোট্ট প্যাসেজের কাছে এসে থমকে দাঁড়ায় প্রীতম। দেওয়ালে থাকা দুটো ছবির মাঝের ফাঁকা দেওয়ালে উইয়ের ঢিবির মতো কিছু একটা। ও হাত বাড়িয়ে স্পর্শ করে সেই দেওয়ালটা। কেমন যেন অমসৃণ উঁচু উঁচু। ওর আঙুলের চাপে অমসৃণ দেওয়ালের কিছুটা বসে গিয়ে চ্যাটচ্যাটে দুর্গন্ধময় তরল গড়িয়ে আসে সেখান থেকে। এটা কি? দেওয়ালটা তো এরকম ছিল না, ড্যাম্প লেগে ফুলে গেল নাকি? প্রীতম ঝুঁকে পড়ে দেখতে চায়, তখনই কাঁধের কাছে ঝাঁকুনি লাগে। চমকে পেছনে তাকিয়ে দেখে সাক্ষ্য এসে দাঁড়িয়েছে, মুখ চোখ ফ্যাকাশে। বডিটাকে ঘরে রেখে এখানে একা কি করছিস তুই? ঘরে ঘরে লাশটা নেই। আর ইউ ইন ইউর ফাকিং সেন্সেস? কোথায় যাবে ওটা? লাইটটা জ্বাল, ভালো করে দেখ। ওই ওই ঘরের লাইটগুলো আর জ্বলছে না রে। চ ভাই আমার সঙ্গে, আমার হেভি ভয় করছে। লিভিং পেরিয়ে ঘরের বাইরে এসে দাঁড়ায় দুজনে। প্রীতম দেখে সেই ঘরের মেঝে ফাঁকা, শুধু ভাঙা কাপের টুকরো আর চাদরটা পড়ে আছে মেঝেতে। ঘরের আলো জ্বলছে না। লাশটা কোথায়? জানি না, জানি না। এই, জানিস না মানে কি? তুই তো ছিলি এখানে, কি মুখের সামনে দিয়ে গায়েব হয়ে গেল নাকি? উঠে হেঁটে চলে গেল নাকি? তুই বিশ্বাস কর, আমি যতক্ষণ ছিলাম কিচ্ছু হয়নি। ওই বাথরুমের ভিতর থেকে সেই শব্দটা আসতেই আমি বাইরে আসি। কোন শব্দ? একটা কথা তোকে বলবো বলবো করেও বলা হয়নি। তুই বিশ্বাস করবি কিনা জানি না, আমার মনে হয় জানিস বাড়িটায় কিছু একটা আছে। কি আমি জানি না, কিন্তু কিছু একটা আছে। প্রতি রাতে বাথরুমের ভিতরে যে কলটা, সারাদিন জল পড়ে, ওই কলের ভিতর থেকে কেমন কেমন একটা শব্দ হয়। মনে হয় কেউ যেন ফিস ফিস করে আমার সঙ্গে কথা বলে। আমি সারাদিন সেই কথাগুলো শোনার জন্য অপেক্ষা করে থাকি। আমি হিপনোটাইজ হয়ে যাই ভাই। এ সাক্ষ্য, সিরিয়াস মোমেন্টে ফালতু বকবি না একদম। আরে না, ফালতু না, বিশ্বাস কর। আমি বলছি ভাই, বাড়িতে কিছু আছে। বাড়িটা হাতছাড়া হয়ে যাবে এই ভয়তে আমি তোকে কিছু বলিনি। কিছু বলতে গিয়েও থমকে যায় সাক্ষ্য। প্রতিবারের সেই অদৃশ্য দিকে এক ঝলক করে ঝুলিয়ে দিয়েছে। আর এখন সুযোগ বুঝে বডিটা নিয়ে কোথাও। প্রীতমের মনে সে সন্ধ্যার স্মৃতি হয়ে ঝুলসে ওঠে। বুকের ভিতর কাঁপুনি লাগে হঠাৎ। ব্যাপারটা যদি সত্যি হয়, না না, এই ভয়কে এখন প্রশ্রয় দিলে চলবে না কিছুতেই। এই, একটাও ফাঁট বকবি না। সালা, একটা রেসপন্সিবিলিটি দিয়েছিলাম, সেটাও রাখতে পারলো না। চল এখন খুঁজে দেখি বডিটা কোথায়, চল। অভিশপ্ত ঘরের ভিতরে কোনো এক অজ্ঞাত কারণে বাইরের ঘরের আলো এসে পড়ছে না। সাক্ষ্য মোবাইলের আলো জ্বালায়। না, নেই। এদিকে ওদিকে খুঁজে পাওয়া যায় না সেই মৃতদেহের অস্তিত্ব। মোবাইলের আলো পাক খেয়ে ঘরের অন্য পাশের দরজার কাছে পড়ে। দেখা যায় সাদা পাথরের মেঝের উপর লাল রক্তের দাগ কলঙ্কের মতো লেপ্টে আছে। কেউ যেন কিছু টেনে নিয়ে গেছে দরজার ওপাশে। এই দেখ, এই দেখ, দরজার কাছে রক্ত। কেউ লাশটাকে ওদিকে নিয়ে গেছে শিওর। প্রীতম এগিয়ে এসে ছোপ ধরা রক্তের দাগের উপরে পা ঘষে। সালা, রক্ত এলো কোথা থেকে? সে জানি না। আগে বলো এই দরজার দিকে কি আছে? এটা তো ওই ওয়াশরুমে যাওয়ার আরেকটা দরজা, কিন্তু রক্ত কেন? প্রীতম সশব্দে খুলে ফেলে দরজাটা। আর দরজা খুলতেই লাশটা লুটিয়ে পড়ে প্রীতমের পায়ের কাছে। কি? আঁতকে ওঠে দুজনে। লাশটা এখানে এলো কি করে ভাই? আমি তোকে বলেছিলাম না এই বাড়িতে কিছু আছে। সেই শালা এইসব করছে।
নয়তো একটা লাশ এত দূর আসবে কি করে? প্রীতমেরও ভয়ে বুক কাঁপে। লাশটা আধবোজা চোখে তাকিয়ে আছে যেন। মাথার পেছন থেকে কালো রক্তের সরু ধারা গড়িয়ে যাচ্ছে নালার মুখে থাকা জালির দিকে। কাঁপা কাঁপা আঙুলের লাশটার নাকের কাছে আঙুল রেখে পরীক্ষা করে। না, ডেড। এর কিছুতেই এখানে আসা পসিবল নয়। ঘরের ভেতরে আমি, তুই ছাড়া কেউ একটা আছে, আই এম শিওর। আমি আসার পর তুই মেন গেটটা বন্ধ করেছিলি? সব বন্ধ। আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? না বলছি, সত্যি বিশ্বাস কর, এই বাড়িতে কোথাও অতৃপ্ত আত্মা আছে। প্রীতম কি শুনতে পায়? মনে হয় না। কলঘরের হলদে ম্রিয়মান আলোয় মৃতার আধবোজা চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওর চারদিকটা আবার ঝাপসা হয়ে আসে। কানের কাছে সম্মোহিত স্বরে ফিসফিস করে কেউ, লাশটা টুকরো টুকরো করতে হবে। লাশটাকে টুকরো টুকরো করতে হবে? দেখ, আমার কোনো কিছু ঠিক লাগছে না। এসবের মধ্যে ফেঁসে লাভ নেই, পুলিশে জানিয়ে দিচ্ছ, তবে যা হওয়ার হবে। প্রীতমের যেন কথা কানেই ঢোকে না। সাক্ষ্যকে ঠেলে চলে যায় বাইরে। মুহূর্তে ফিরে আসে। ওর এক হাতে একটা বস্তা। কলঘরের ভিতরে উবু হয়ে বসে বস্তা উপুড় করে। একটা কাটারি, একটা বড় হাতুড়ি বেরিয়ে আসে ভিতর থেকে। সাক্ষ্য দু হাতে আঁকড়ে ধরে ওকে। পাগল হয়ে যাস না, ভুল অলরেডি হয়ে গেছে, আর ভুল করিস না। কথা শোন। সময় নেই, সময় নেই, কুচোতে হবে মালটাকে। প্রিয়ম, তুই থামবি? আমি এক্ষুনি কাকিমাকে ফোন করবো, যা হবার হবে। সাক্ষ্য আমাকে ছাড়, না হলে তোকে কুপিয়ে দেবো এখানে। ওর চোখের দিকে তাকিয়ে থমকে যায় সাক্ষ্য। এ প্রীতমকে সে চেনে না, চেনার কথাও নয়, কারণ এর আগে ওর দুই চোখে এমন বিভৎসতা কখনো দেখেনি। সাক্ষ্য স্থির হয়ে দাঁড়িয়ে থাকে দরজার বাইরে। প্রীতম বস্তা রেখে কাটারি নিয়ে এগিয়ে যায় লাশটার দিকে। আঙুলের ডগা দিয়ে কাটারির ধার বরাবর বুলিয়ে নেয়। আর সহ্য করতে পারে না সাক্ষ্য। কলঘরের দরজা বন্ধ করে দেয়। বাইরে বৃষ্টির তখন আলোড়ন প্রবল। সাক্ষ্যর হাত পা ঠান্ডা হয়ে আসে। উত্তেজনায় ঘাড়ের পেছনের শিরা তপ্তপিয়ে ওঠে। কলঘরের ভেতরে ততক্ষণে প্রীতম কাটারি উঁচিয়ে কোপ মারতে যায় লাশটার গলায়। লাশটা আধবোজা চোখে তখনও তাকিয়ে থাকে ওর দিকে। প্রীতমের হঠাৎ মনে হয় লাশটা ওর দিকে তাকিয়ে হাসছে। মুহূর্তে দপদপিয়ে ওঠে হলদে বাতির আলো। অন্ধকার নামে কলঘরের ভেতর খসখস শব্দ হয়। পাশ থেকে সরে যায় যেন কি। ফাঁকা নলের শব্দ ভেসে আসে সেই কলটার ভেতর থেকে। এবার ভয় ধরে ওর মনে। নিজের অজান্তেই হাত থেকে পড়ে যায় কাটারিটা। প্রীতম দরজার দিকে ছুটে যায়, কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ। দরজার গায়ে ধাক্কা দিয়ে চিৎকার করে ওঠে, এই সাক্ষ্য, সাক্ষ্য, দরজাটা খোল। দরজা খোলে না। স্পষ্ট অনুভব করে ওর পা বেয়ে এঁকে বেঁকে উঠে আসছে কিছু। প্রীতম মরিয়া হয়ে ধাক্কা দেয় দরজায়। দরজাটা খোল সালা, দরজাটা খোল। পাড়া দরজা খোলে না। স্যাঁত স্যাঁতে সর্পিল বস্তুটা ধীরে ধীরে পা জড়িয়ে উঠে এসেছে অনেক উপরে। ফাঁকা নলের শব্দটা আবারও শুরু হয়, আর সঙ্গে সঙ্গেই পা জড়িয়ে উঠতে থাকা বস্তুটা মিলিয়ে যায় কোথাও। প্রীতম অচল হয়ে দাঁড়িয়ে থাকে অন্ধকার কলঘরের ভিতর। কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকতেও চায় না। চিৎকার করে সাক্ষ্যকে ডাকতে চায়, দরজা ভেঙে বাইরে চলে যেতে চায়, কিন্তু পারে না। বদলে ধীরে ধীরে এগিয়ে যায় ফাঁকা কলটার দিকে। শব্দটার কি অদ্ভুত এক সম্মোহনী ক্ষমতা। প্রীতম ফিরে যেতে গিয়েও পারছে কই।
ও এগিয়ে গিয়ে কান পাতে ফাঁকা কলের মুখে। কয়েক মুহূর্তের জন্য ওর মনে হয় ফাঁকা নলের উপাস থেকে কেউ যেন ফিসফিসিয়ে কথা বলছে ওর সঙ্গে। হাওয়ার শব্দের সঙ্গে রিনরিনে হাসির শব্দও শোনা যাচ্ছে না, সঙ্গে একটা শিরশিরে স্পর্শ, এমন স্পর্শ যা শরীরের ভিতরের এক গোপন অভিসন্ধিকে জাগিয়ে তুলতে পারে। ওর শ্বাস ঘন হয়ে আসে। শিরশিরে স্পর্শটা কানের লতি বেয়ে কণ্ঠদেশে থামে। চোখ বুজে কলঘরের দেওয়ালে এলিয়ে দেয় নিজের শরীরটা। ভীষণভাবে চায় এই অনুভূতি ছড়িয়ে যাক শরীরের গভীর থেকে গভীরতর আধার জমা কক্ষে। ও ভুলে যায় কলঘরের ভিতরে সে একা নয়, একটা মৃতদেহের সঙ্গে তার সহাবস্থান। প্রীতমের হুঁশ নেই, সে ভীষণ এক ঘোরের ভিতর ডুবে। সেই ঘোরের ভিতর তলিয়ে যেতে যেতে ও বুঝতে পারে না এই কামনাময় অনুভূতি এত যন্ত্রণাময় হয়ে উঠেছে কেন। কেন মনে হচ্ছে ওর কণ্ঠনালী আড়াআড়ি চিড়ে ভেতরে প্রবেশ করছে কেউ। কলঘরের নিভে থাকা হলদে আলোটা সেই মুহূর্তে দপ্তকিয়ে ওঠে। তীব্র এক যন্ত্রণায় প্রীতমের ঘোর কেটে গেছে ততক্ষণে। ঝাপসা চোখে দেখে ওর গলার মাঝ বরাবর একটা সাদাটে পোঁছা, যার ধারালো কালচে নখের ডগা ধীরে ধীরে গেঁথে যাচ্ছে ওর গলার ভিতর। প্রীতম চিৎকার করতে চায়, কিন্তু ওর মুখ বন্ধ হয়ে থাকে। ফাঁকা নলের একঘেয়ে শব্দে ধাঁধা লাগে মাথার ভিতর। প্রীতম দেখে সে কলের মুখ বেয়ে উঁকি মারছে অন্য আরেকটি ধারালো নখের আগুন। কল ঘরের অন্ধকার কোণ থেকে হেসে ওঠে কেউ। প্রীতম দেখে মেয়েটার লাশটা অন্যদিকের দেয়ালে হেলান দিয়ে বসে আছে, ঠিক ওরই মতো। আর তার ঠোঁটের কোণে লেগে আছে পৈশাচিক হাসি। পর মুহূর্তেই অনুভব করে লাশটা আর কলঘরের কোণে নেই। ঠিক এই মুহূর্তে ওর উরুসন্ধির উপর বসে হাত বোঝা চোখে তাকিয়ে আছে ওরই দিকে। চিৎকার করে ওঠে প্রীতম। অসাড় হয়ে আসা শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চায় দরজার দিকে। দরজাটা খোল ভাই, ওপেন দ্য ব্লাডি ডোর। কলঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সাকর কানে গিয়েছিল এই শব্দটা। দেয়ালের গায়ে বারবার আঘাত করলে এরকম শব্দ হয়। শব্দের উৎস সন্ধানে সবে পা বাড়াতে যাবে, সেই সময় কেঁপে উঠেছিল ঘরের আলোগুলো। সাক্ষ্য ফিরে গিয়ে কলঘরের দরজায় আঘাত এনেছিল। প্রীতম, হ্যাঁ প্রীতম, ঠিক আছিস প্রীতম? উত্তর না পেয়ে দরজা খুলে ভিতরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যেতে পারেনি। কলঘরের দরজা ভিতর থেকে বন্ধ। তখনই ছুটে গেছিল অন্য দরজাটার দিকে, সেটাও বন্ধ। সেই তখন থেকে দরজা খোলার যুদ্ধ চালিয়ে গেছে সাক্ষ্য। এখন হঠাৎ ভুতুড়ে শব্দে খুলে যায় দরজাটা। ও হুমড়ি খেয়ে পড়ে। কলঘরের ভিতরটা আলো আঁধা, হলদে আলোটা দপদপ করছে। মস্ত কলঘরের একপাশে গুটিসুটি মেরে বসে আছে প্রীতম। ভয়ার্ত চোখে তাকিয়ে আছে কলের দিকে। কলঘরের মেঝেতে পড়ে আছে লাশটা। লাশটা রক্ষত শরীরের দিকে তাকিয়ে স্বস্তির শ্বাস ফেলে এগিয়ে যায় প্রীতমের দিকে। তুই ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলি? কিরে, এভাবে বসে আছিস কেন?
হাত ফাত কেটেছিস দেখি। লাশটাকে নামা, নখ ছিঁড়ে দিয়েছে, দেখ আমার গলাটা, দেখ কত রক্ত, দেখতে পাচ্ছিস? আমি মরে যাব, আমি মরে যাব, তুই লাশটা নামা নামা। কোথায় লাশ? কি আলফাল বকছিস? তোর মাথা গরম হয়ে গেছে, ছেড়ে বাইরে। কি বলছিস? এই মাত্র লাশটা আমার বুকের উপর উঠে এসেছিল, আর আঙুলটা প্রীতম নিজের গলায় ঘাড়ে হাত বোলায়, তারপর অবিশ্বাস্য চোখে সাক্ষর দিকে তাকায়। কিছু নেই, কিছু নেই তো। আমি এতক্ষণ ধরে হ্যালুসিনেট করছিলাম, ফাকিং হ্যালুসিনেট করছিলাম, জাস্ট বিকজ অফ দিস বডি। সালা ভয়টায় পেয়ে ওকে ফাইন। এখন একসঙ্গে কাজ করবো। আগে এই বডিটা। প্রীতম লাশটার দিকে তাকাতে আবারও ওর চোখে অন্ধকার নাম। সেই পৈশাচিক গলার স্বর কানের কাছে ফিসফিসায়। ছাদের উপরে জলের ট্যাঙ্ক। ছাদের উপরে জলের ট্যাঙ্ক? হ্যাঁ, কি করবি? লাশটা সেখানে ফেলে আসবো। যা করবি কর, আমি কিছুতেই নেই। প্রীতম কলঘরের মেঝেতে উবু হয়ে বসে বস্তার মুখ হাঁ করে লাশটাকে ওর ভিতরে ঠেলে গুঁজে। লাশটা আধবোজা চোখে ওর দিকে তাকিয়ে হাসে। প্রীতমের মাথা রিডি করে পাশে রাখা হাতুড়ি তুলে এক বাড়ি মারে লাশটার মুখে। মুখটা থেঁতলে আরো বিকৃত দেখায়, বিকৃত ঠোঁট হাসে। লাশটাকে দলা পাকিয়ে বস্তায় ভরে প্রীতম টানতে ছাদের সিঁড়ির দিকে এগোয়। জড়ানো স্বরে বলে, রক্তের দাগটা ধুইয়ে দে। আবারও প্রীতমকে অচেনা লাগে ওর। ঘটনার বিভৎসতায় ওর মাথা ঘোরে, পেট গুলিয়ে ওঠে। কলঘরের ভিতর বমি করার সময় আবারও শুনতে পায় শব্দটা। দেওয়াল ভেঙে বেরিয়ে আসতে চাইছে কিছু। এঘর সেঘর খুঁজে সাক্ষ্য পায়ে গিয়ে দাঁড়ায় প্যাসেজের সেই দেওয়ালটার সামনে। রাতারাতি গজিয়ে ওঠা উইয়ের ঢিবি দেখে অবাক হয়। আরো অবাক হয় এই দেখে উইয়ের ঢিবির ওপর একটা গর্ত থেকে বের হয়ে আসছে পোকা। না, এ পোকা ও আগে দেখেনি। কালচে ঘিনঘিনে পোকাগুলো দেয়াল বেয়ে নেমে আসছে লাইন দিয়ে। শব্দটাই দেওয়ালের ভিতর থেকেই আসছে। অনেক হয়েছে, এখন এসব কিছু শেষ হওয়া দরকার। ছুটে গিয়ে কলঘরের মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত হাতুড়িটা কুড়িয়ে নেয়। তারপর ধীরে ধীরে এগিয়ে যায় দেওয়ালটার দিকে। সিঁড়ির প্রতিটা ধাপ চড়ার সঙ্গে সঙ্গে প্রীতমের মনে হয় ওর কাঁধের বস্তাটা ধীরে ধীরে যেন আরো ভারী হয়ে উঠছে। শুধু তাই নয়, দুটো হিম শীতল হাত যেন ধীরে ধীরে কাঁধ বেয়ে চেপে বসছে ওর গলায়। ও কোনো মতে ছাদে এসে দাঁড়ায়। কাঁধ থেকে বস্তা নামিয়ে রাখতে চায়, কিন্তু পারে না। লাশের ভারে নিয়ে আসে ওর কাঁধ। গলার কাছের শীতল হাড়ের বাঁধন আরো আঁকড়ে বসেছে। ওর বুকে তখন হাজার হাতুড়ির ঘা। ভয়ে গলা শুকিয়ে এসেছে, কিন্তু কাজটা যে করতেই হবে। কি ভীষণ এক জেদ ওর মনের ভিতরে সঙ্গোপনে থাকা নৃশংসতাকে কুরে কুরে জাগিয়ে তুলছে। তখনও অঝোর ধারায় বৃষ্টি পড়ে চলেছে। বিদ্যুৎ চমকে বারবার ঝলসে উঠছে চারদিক। লাশের ভারে নুইয়ে পড়া শরীরটা নিয়ে কাক ভেজা প্রীতম টলতে টলতে এগিয়ে যায় ছাদের বাঁদিকের পরিত্যক্ত জলের ট্যাঙ্কটার দিকে। প্রীতম শুনতে পায় ওর পকেটে ফোনটা বাজছে, কিন্তু ফোন ধরার মতো পরিস্থিতি ওর নেই। লাশটা ওর শরীরের উপর জাঁকিয়ে বসতে চাইছে। ওর দমটা বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। মুখের মধ্যে রক্ত জমাট বেঁধে আসে। ট্যাঙ্কের ঢাকনা তুলে দুহাতে কাঁধ থেকে টেনে নামায় বস্তাটা। তারপর কোনো মতে সেটা দুহাতে ছুঁড়ে দেয় ট্যাঙ্কের ভিতর।
বস্তাটা পড়ে যাওয়ার আগের মুহূর্তেও যেন প্রীতমকে টেনে নামিয়ে ফেলতে চায় সেই অন্ধকূপের ভিতর। প্রীতমের পাটা ট্যাঙ্কের কাছে জমে থাকা শ্যাওলায় পিছলে যায়, কিন্তু পড়ে যাওয়ার আগের মুহূর্তে কোনো মতে নিজেকে সামলে নিয়ে সশব্দে বন্ধ করে ট্যাঙ্কের ঢাকনা। তারপর জলের ট্যাঙ্কের গায়ে হেলান দিয়ে হাঁপাতে থাকে। হ্যালো। প্রবল আক্রোশে সাক্ষ্য উঁচিয়ে ধরে হাতুড়িটা, তারপর একের পর এক আঘাত হানে দেওয়ালের গায়ে। ঝরে পড়ে উঁচু হয়ে থাকা ঢিবিটা। সাক্ষ্য অবাক হয়ে দেখে দেওয়ালের গায়ে একটা বড় গর্ত, আর সেই গর্তের ভিতরটা অন্ধকার। সাক্ষ্য মোবাইলের আলো ফেলে ভিতরে। দেওয়ালের ভিতরের দৃশ্য দেখে ওর হাত পা অবশ হয়ে যায়। কালো গহ্বরের ভিতরে একটা কঙ্কালের ভগ্নাংশ, শরীরের ঊর্ধ্বভাগ টুকরো টুকরো করে কেটে কোনো সময় ঢুকিয়ে রাখা হয়েছিল এই দেওয়ালের ভিতর। মণিবিহীন করটির ভিতর থেকে বেরিয়ে আসছে কালো পোকার দল। হাড়গুলোর সঙ্গে এক কোণে গুটিয়ে আছে একটা শাড়ি, যা কালের তোড়ে জীর্ণ হয়ে গেলেও সে শাড়ি চিনতে বিন্দুমাত্র অসুবিধে হয় না সাক্ষ্যর। এই শাড়িতেই তো মোহময়ী লাগছিল ওকে, আর এই শাড়ি জড়িয়েই তো। হ্যালো স্যার, কামাটিরা এসকর্ট সার্ভিস থেকে বলছি। প্রীতমের বুক কেঁপে ওঠে। স্যার, উই আর এক্সট্রিমলি সরি, ডিউ টু ব্যাড ওয়েদার আমরা সার্ভিস প্রোভাইড করতে পারিনি। আপনি চাইলে। কেউ আসেনি? না স্যার, উই আর সরি। আমরা কম্পেনসেশনের জন্য আপনাকে। প্রীতমের মাথা বোঁ বোঁ করে। যদি কেউ না এসেই থাকে, তবে যে আত্মহত্যা করেছে সে কে, আর যাকে এইমাত্র এই ট্যাঙ্কের ভিতর ফেলল? ওকে, আই কল ইউ ব্যাক। লোকটার কথা শোনার আর বিন্দুমাত্র আগ্রহ নেই প্রীতমের। উঠে দাঁড়িয়ে ঝটপট ঢাকনা সরায় জলের ট্যাঙ্কের, আর তখনই পচা ঝাঁঝালো গন্ধ নাকে ঝাপটা মারে। দুহাতে নাক চেপে ধরে। কি আশ্চর্য, কিছুক্ষণ আগেও এ গন্ধ নাকে যায়নি। প্রীতমের মাথাটাও টুলে যায়, পা পিছলে গিয়ে পড়ে ট্যাঙ্কের ভিতর। জলবিহীন ট্যাঙ্কের ভিতরে পচা পাঁকের মতো কিছুতে গেঁথে যায় ওর শরীর। উঠে দাঁড়াতে গিয়েও পিছলে পড়ে। কোনো মতে মোবাইলের আলো ফেলে ভিতরের নরকে। না, এই ট্যাঙ্কের ভিতরে কোথাও কোনো লাশের অস্তিত্ব নেই। আছে টুকরো টুকরো কয়েকটা নরকঙ্কাল, আর এক কোণে পড়ে আছে বস্তাটা। ওর মাথা অকেজো লাগে। ভয়ে চিৎকার করতে গিয়ে বোঝে ও বোবা হয়ে গেছে। ট্যাঙ্ক বেয়ে উঠে দাঁড়াতে চায়, কিন্তু পায়ে পিঁধে যায় কিছু। প্রচণ্ড যন্ত্রণায় মলিন হয়ে আসে ওর মুখ। পা থেকে ওটা ছাড়াতে গিয়ে দেখে হাতের কবজি থেকে কাটা একটা হাতের কঙ্কাল। সেই কঙ্কালের মুঠোয় ধরা আছে কিছু। প্রীতম আলো ফেলে সেই হাতের মুঠোয়। এখনো চকচক করছে বস্তুটা। একটা সোনার চেনের সঙ্গে বাঁধা একটা লকেট। এই চেন সমেত লকেটটাকে খুব ভালো করে চেনে। ওই লকেটটার ঢাকাটা সরালেই ওর মামা মামির হাসি মুখের ছবি দেখা যাবে, কারণ এ লকেট ওর রাজর্ষিদার। এতক্ষণে প্রীতমের কাছে কিছুটা হলেও ধোঁয়াশা স্পষ্ট হয়ে ওঠে। স্পষ্ট হয় ওর মামার রাজর্ষিদাকে রাতারাতি দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার কারণ। ছেলেটার চরিত্র ছোট থেকেই ভালো ছিল না, সেই সঙ্গে মদ, ড্রাগ সব কিছু। প্রীতমের চোয়াল শক্ত হয়ে ওঠে। রাজর্ষিদা, তুমি শেষ অবধি খুন করলে? তবে খুনটা তুমি করেছো না মামা, সেটা আমাকে জানতেই হবে। বাইরে সাক্ষ্যর গলা শোনা যায়। প্রীতম, এই প্রীতম, কই তুই?
নিচে দেওয়ালের ভিতর একটা কঙ্কাল ভাই। মেয়েটা। ততক্ষণে প্রীতম উঠে এসেছে ট্যাঙ্ক পেয়ে। খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে আসে সাক্ষ্যর দিকে। আমি জানি মেয়েটা ছিলই না। মেয়েটাকে অনেক আগে খুন করে টুকরো টুকরো করে এই জলের ট্যাঙ্কের ভেতর দেয়ালে পুঁতে রাখা হয়েছিল। সে এসে বোঝাতে চাইছিল যে সে এখানেই আছে। বারে বারে আমার কানের কাছে বলে বলে আমাকে এই ট্যাঙ্কের কাছে নিয়ে আসার চেষ্টা করেছিল। এসব কি বলছিস? মাথা কাজ করছে না ভাই, কে করেছে এসব? আমি জানি, এক্ষুনি পুলিশকে ফোন করে সবটা জানাবো। ভেবেছিল বাড়িটা আমার মায়ের নামে করে দিয়ে সব দোষ নামানো যাবে। আমিও দেখি উনি কত বড় নেতা। থানা চত্বর ফাঁকা হয়ে আসে। মিডিয়া তার খবরের রসদ নিয়ে ফিরে গেছে। উৎসাহিত জনতার ভিড়কে লাঠির ভয়ে ঠেলে সরানো হয়েছে অনেক দূরে। আজ নামী নেতার ছেলেকে থানায় তুলে আনা হয়েছে প্রায় 4 বছর আগের ঘটা খুনের জিজ্ঞাসাবাদ করতে। এতক্ষণ একটা গাছের নিচে চুপ করে দাঁড়িয়েছিল জুলিয়া। সুযোগ বুঝে থানার পেছনের দরজা দিয়ে ভিতরে ঢুকে আসে। কনস্টেবল ওকে দেখে ব্যস্ত স্বরে জিজ্ঞেস করে, আজ কোনো রিপোর্ট লেখা হবে না, চলে যান। জুলিয়া থানার অন্য পাশের কাচের দরজার ওপাশে টেবিলে মাথা নিচু করে বসা ধূপ দুরস্ত ছেলেটার দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে বলে, রিপোর্ট না, আমি তো ছোট বাবুর জন্য, মানে রাজর্ষি ভৌমিকের জন্য এসেছি। বড় দাদাবাবু পাঠিয়েছেন ওনার ছেলের ওই জলটা ফলটা আর যা লাগবে এগিয়ে দিতে। আসলে কোনোদিন তো থানায় টানায় আসা অভ্যেস নেই, তারপর এই গরম, তাই আর কি। আর এই যে আপনার জন্য এই মিষ্টিটা। জুলিয়া একটা মিষ্টির বাক্স এগিয়ে দেয় কনস্টেবলের দিকে। নিন, দাদাবাবু বলেছেন। কনস্টেবল বাক্সর ঢাকা খুলে নোটের বান্ডিলের গন্ধ শুঁকতে শুঁকতে মাথা দুলিয়ে বলে, হ্যাঁ যান, এখনো জিজ্ঞাসাবাদ শুরু হয়নি, এখনই যা লাগবে দিয়ে দিন। স্যারেরা জিজ্ঞাসাবাদ শুরুর আগে গোলটেবিল বৈঠক বসিয়েছেন। জুলিয়া সন্তর্পণে কাচের দরজা ঠেলে ঘরের ভিতরে ঢোকে। ছেলেটা তখনও টেবিলের উপর মাথা ঝুঁকিয়ে বসে। জুলিয়া ওর কাঁধে ঝোলানো ব্যাগ থেকে ধীরে ধীরে বের করে আনে ধারালো একটা ছুরি। তারপর মুহূর্তের মধ্যে রাজর্ষির চুলের মুঠি ধরে টেনে তুলে ওর গলার মাঝ বরাবর আড়াআড়ি টেনে দেয় ধারালো ছুরির ফলা। কনস্টেবল এক লহমায় তাকিয়ে যেন পাথর হয়ে গিয়েছিল। পর মুহূর্তেই ছুটে আসলো সে। আরে তুই সালি! ততক্ষণে হুলুস্থুল পড়ে গেছে থানার ভিতরে। সশস্ত্র পুলিশ বাহিনী ঘিরে ধরেছে ওকে। সকলের চোখে বিস্ময়। জুলিয়ার কোনো দিকে খেয়াল নেই। রাজর্ষির রক্তে ভেজা স্থির হয়ে আসা শরীরের দিকে এক দলা থুতু ছেটায়। তারপর ধীরে সুস্থে হাত তুলে সারেন্ডার করে নিজেকে। এত বড় সাহস হলো কি করে তোর? থানার ভিতরে ঢুকে খুন? হ্যাঁ, ভেতরে এলি কিভাবে? কে পারমিশন দিয়েছে? কে পারমিশন দিয়েছে ওকে ঢোকার? 853। এই 853 জন আমাদের মতো রেড লাইট সোকল্ড এসকর্ট সার্ভিসের মেয়েরা বিগত কয়েক বছরের মধ্যে এই শহরের বুক থেকে হারিয়ে গেছে। আপনাদের পুলিশ রেকর্ড এই 853 জনের মধ্যে কজনের হিসেব জানে? মিসিং হলে একটা জেনারেল ডায়েরি অবধি লেখেন না। দরকারের সময় আমাদের শুধু প্রয়োজন, নয়তো আমরা সমাজের ওয়েস্ট। আমি জানতাম পিউ ট্র্যাপে পড়েছে। ওকে অনেক বুঝিয়েছিলাম, স্বপ্ন দেখিস না, আমাদের স্বপ্ন দেখতে নেই। ও বুঝতে পারেনি। আমি জানতাম ও আর কোনো দিন ফিরে আসবে না, ফিরে আসেনি। এই 4 বছর ধরে অপেক্ষা করেছিলাম শুধু এই কালপ্রিটটাকে দেখবো বলে। কালকে নিউজ দেখে বুঝে গেছিলাম
এটাও একটা আন্ডার দ্য টেবল কেস হবে। দুদিন নিউজ চ্যানেলে ঝড় উঠবে, লোকের মুখে মুখরোচক তরজা হবে, নেতার ছেলের হাতে বেশ্যা খুনের হেডলাইন। দুদিন বাদে ভোটের খবর, নেতার ছবি, তাদের টাকা চুরির খবরে সবটা ঢাকা পড়ে যাবে। বেশ্যা খুনের দায়ে নেতার ছেলের জেল হবে না। মেয়েটাকে মেরে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছিল, তারপর বাপের কথায় কেটে টুকরো টুকরো করে ফেলে রেখেছিল এদিকে সেদিকে। কি নির্মম! এই পিশাচটা শুধু জেল না, না, মরতে তো ওকে হতোই। আর এই মারার জন্যে কারোর পারমিশন লাগে না। জুলিয়া এগিয়ে এসে ইন্সপেক্টরের হাতে তুলে দেয় ছুরিটা। আমার যা করার হয়ে গেছে, আমার আর হারানোর কিছু নেই। শুধু জেলে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, পিউয়ের শরীরের অবশিষ্টগুলো যদি পেতাম, ওর আমি ছাড়া কেউ ছিল না তো। জুলিয়ার গলার স্বর ফিকে হয়ে আসে। লেডি ইন্সপেক্টর ওর হাতে হাত কড়া পড়ায়। জুলিয়া ক্লান্ত হয়ে হাত দুটো বাড়িয়ে দেয় ওর সামনে। সে টেবিলের ওপর মাথা নুইয়ে পড়ে থাকে। নামী রাজনীতিবিদ নেতার ছেলের লাশ। টেবিলের পাশ বেয়ে কালচে রক্তের স্রোত গড়িয়ে আসে জুলিয়ার পায়ের কাছে। জুলিয়া ঠোঁট বেঁকিয়ে হাসে। চলতে চলতে ঘাড় ঘুরিয়ে তাকায় রাজর্ষির প্রাণহীন দেহটার দিকে। ধাঁধা লাগে ওর চোখে। টেবিলের উপর অমনভাবে কে পড়ে আছে? একটা লাশ। লাশটা কার? একটা মানুষের? কেউ? মানুষ না মানুষ পিশাচ? এমন কিছু আতঙ্ক আছে যা এসে শেষ হয় দুঃখে, বিষণ্ণতায়। সত্যিই কি আমরা ভয়কে ভয় পাই, নাকি ভয় যে বিষণ্ণতাকে বয়ে নিয়ে আসতে পারে তাকে ভয় পাই? আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল অন্বেষ, বর্ষা, বর্ণিশা, কাব্যশ্রী, কৌশিক এবং তমাল। শব্দগ্রহণ ও আবহে সায়ন, স্ক্রিপ্টিংয়ে বর্ষা। শুনছিলেন অর্ণবী সাহা ঘোষের কাহিনী ফাঁকা নলের শব্দ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।